হ্যালো বন্ধুরা, কেমন আছো? সামনে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম চলে এসছে। আশা করি তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবেই চলছে। দেখো, এখন যদি বলা যায় যে পড়ার টেকনিকটা কেমন হবে, যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসছে, তো বেশি কোশ্চেন যদি তোমরা এখন প্র্যাকটিস করো তাহলে কিন্তু মনে হচ্ছে এটা পারছি না বা ওটা পারছি না। ঠিক আছে? তো এখন তোমাদেরকে কাজ করতে হবে কি, যে যত রকমের থিওরি গুলো আছে, যেগুলো ধরো যে সমস্ত থিওরি গুলো খুব মনে থাকে না, সেগুলোকে মনে রাখার জন্য স্পেশাল ট্রিক্স বের করে মনে রাখা। ঠিক আছে? এখন কি হচ্ছে, শর্টলি তোমাদেরকে রিভিশন করতে হবে, কারণ পরীক্ষা সামনে। এখন কোশ্চেন প্র্যাকটিস করলে কি হচ্ছে, মনে হতে পারে ধরো কোনো একটা কোশ্চেন পারলে না, তখন হয়তো তোমার কনফিডেন্স লেভেল নেমে যেতে পারে যে হ্যাঁ, এই কোশ্চেনটা তো আমরা পারলাম না। অতএব এখন তোমাদেরকে কি করতে হবে, রিভিশন করতে হবে, বেশি বেশি করে রিভিশন করতে হবে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই লাইট যে ক্লাসটা, আলো, ঠিক আছে, আলো চ্যাপ্টারটা অনেকেই কি করে, ম্যাথমেটিক্যাল প্রবলেম বা না বোঝার জন্য অনেকে স্কিপ করে দেয় চ্যাপ্টারটাকে। ঠিক আছে? তো আমি বলেছিলাম যে তোমাদেরকে যে কিছু কিছু শর্ট ট্রিক্স বা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব, যেগুলো হচ্ছে তোমাদের মনে থাকবে এবং পরীক্ষা হলে তোমরা খুব অনায়াসে কিন্তু কোশ্চেন গুলোকে সলভ করতে পারবে। ঠিক আছে? তো তার জন্য দেখো, তোমাদেরকে আমি ফার্স্ট একটা লাইটের ক্লাস দিয়েছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড ক্লাস হবে। এই এই সেকেন্ড ক্লাসে কিন্তু আর কিন্তু ক্লাস নেই, কারণ এর মধ্যে সবকিছুই করে দেওয়া আছে। এই দুটো ক্লাস দেখলে মোটামুটি আলোর যে যে সমস্ত কোশ্চেন বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তোমরা কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে? যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে ভিডিওটা দেখে তোমাদেরকে একটু করে প্র্যাকটিস করতে হবে। আর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করা আছে বা ট্রিক্স গুলো ইউজ করা আছে, সেগুলোকে তোমরা কি করবে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো, সেগুলোকে প্রথমে ম্যাথ গুলোকে দেখো, আমার সলিউশন দেখার দরকার নেই, নিজেরা করার চেষ্টা করো, তারপরে সলিউশনটা দেখো যদি না পারো। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মোদ্দা কথা, এখন শুধু রিভিশন করতে হবে। আর যদি ট্রিক্স গুলো ইউজ করো, ঠিক আছে, কোন ট্রিক্সে আমি জিনিসগুলোকে মনে রাখতে পারে বেশি। প্রথমের দিকে তোমরা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, এক্সাম কোশ্চেন সলভ করেছো, প্র্যাকটিস করেছো, সেগুলো ঠিক আছে, কিন্তু এখন তোমাদেরকে কিন্তু রিভিশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে লাইটের তোমাদেরকে সেকেন্ড যে ক্লাস আছে, সেখানে আলোর প্রতিসরণ আর বিচ্ছুরণ, এই দুটো করলেই কিন্তু তোমাদের হয়ে যায়। ওকে? তো আজকে সেকেন্ড ক্লাসে এই আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণ সম্পর্কে তোমাদেরকে কিছু শর্ট ট্রিক্স আর ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি, যেগুলো কিন্তু করলে তোমরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে, এত বই পড়তে হবে না। ঠিক আছে? যে চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টার আছে, সেগুলো পড়বো। ঠিক আছে? তাহলে এত কিছু পড়ে মনে রাখার দরকার নেই। জাস্ট কিছু ট্রিক্স আছে আর ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ইম্পর্টেন্ট, এবং এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আজকে তাহলে আমরা লাইটের সেকেন্ড ক্লাসটা শুরু করতে চাই। দেখো, এখানে কি আছে, ফার্স্ট ক্লাসটায় আলোর প্রতিসরণ। ঠিক আছে? ফার্স্টে দেখো যে আলোর প্রতিসরণ, তাহলে আলোর প্রতিসরণ আমরা আগে আলোর প্রতিফলন সম্পর্কে জেনেছি, এবার আমরা পড়বো আলোর প্রতিসরণ আর বিচ্ছুরণ সম্পর্কে। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে জানি। তাহলে আলোর প্রতিসরণ হতে গেলে কিন্তু দুটো মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে? আলোর প্রতিসরণ হতে গেলে কিন্তু আলোর দুটো মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে? অর্থাৎ প্রতিফলনের ক্ষেত্রে যেরকম একটা আলো সরলরেখায় যেতে যেতে একটা মাধ্যমের বিভেদ তলে গিয়ে আপতিত হয়েছিল, কিন্তু এখানে সেরকম নয়, এখানে প্রতিসরণ হবে। ঠিক আছে? অর্থাৎ একটা মাধ্যমে যেতে যেতে যখন বিভেদ তলে আপতিত হয়, এবার যে দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলটা যদি ঈষৎ স্বচ্ছ হয়, তাহলে ওখানে কিন্তু আলোটা কি হচ্ছে, প্রতিসরণ হবে। ঠিক আছে? আলোটা কি হচ্ছে, প্রথম মাধ্যমে আবার ফিরে যাবে না, ওটা কি হয়ে যাবে, প্রতিসরণ, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে যাবে। এবার দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় কি হতে পারে, না আলোর বেগ কমতে পারে, আবার বাড়তেও পারে। দেখা যাক কিরকম ব্যাপারটা। ধরো প্রথমে আমরা দেখি যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। দেখো, ঘন মাধ্যমে আলো ধরো যাচ্ছিল, ঠিক আছে, ঘন মাধ্যমে আলো যাচ্ছিল, দিয়ে কি হচ্ছে, দুটো মাধ্যমের বিভেদ তলে আলোটা আপতিত হলো। এইবারে এই দেখো, ধরো এইখানে ধরো ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম। আচ্ছা, এইটা ছিল তোমাদের ঘন মাধ্যম, আর এটা হলো তোমাদের লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যমে লাইটের স্পিড কি হচ্ছে, কম, আর লঘু মাধ্যমে লাইটের স্পিড কি হয়, বেশি। তাহলে যেতে যেতে দেখো, যা ঘন মাধ্যম থেকে যখন যাচ্ছিল, যখন মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আপতিত হলো, তখন এই যে মাধ্যমটা মানে বায়ু মাধ্যমটা, তাহলে এটা ঈষৎ স্বচ্ছ হওয়ার জন্য এর ক্ষেত্রে কি হচ্ছে, লাইটটা প্রতিসরণ হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তাহলে কি হলো, না
যাওয়ার কথা ছিল সোজা দিক দিয়ে বেরিয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু বিভেদ তল থেকে কি হচ্ছে, দূরে সরে গেল। ঠিক আছে, বিভেদ তল থেকে কি হচ্ছে, দূরে সরে গেল। বিভেদ তল নয়, বিভেদ তলে যে অঙ্কিত অভিলম্ব, সেই অঙ্কিত অভিলম্ব থেকে কি হচ্ছে, দূরে সরে গেল। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটাই, যে যে লঘু মাধ্যমে লাইটের স্পিডটা কম। তাহলে যখন লাইটের স্পিড বেশি, যখন লাইটের স্পিড তোমার হচ্ছে ঘন মাধ্যমে কম ছিল, আর লঘু মাধ্যমে লাইটের স্পিডটা কি বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। আর উল্টাটা যদি হয় লঘু থেকে ঘন, তাহলে লঘু থেকে ঘনের ব্যাপারটা দেখো, লঘু থেকে যখন, লঘুতে লাইটের স্পিড কি ছিল, বেশি ছিল, তাহলে যখনই বেশি ছিল, যখনই এই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়ে এই মাধ্যমটা ঈষৎ স্বচ্ছ বলে আবার কি হচ্ছে, প্রতিসৃত হচ্ছে প্রথম মাধ্যমে না গিয়ে, তাহলে এই কাছে চলে এসছে কেন না, এই ঘন মাধ্যমে লাইটের স্পিডটা কম। ঠিক আছে, ঘন মাধ্যমে লাইটের স্পিডটা হচ্ছে কম বলে এ হচ্ছে কি, অভিলম্বের কাছে সরে আসছে, অভিলম্বের কি হচ্ছে, কাছে সরে আসছে। এই হচ্ছে দুটো ঘটনা। তাহলে দুটো ঘটনা, একটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হচ্ছে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে। মানে হচ্ছে যে যখন বিভেদ তলে আপতিত হলো, এবার বিভেদ তলে আপতিত হওয়ার পর কি হবে ব্যাপারটা, তাহলে মাধ্যমটা ঈষৎ স্বচ্ছ, তাহলে স্বচ্ছ হওয়ার জন্য কি হচ্ছে, আলোর প্রতিসরণ হচ্ছে। এবার ঘন থেকে লঘু যদি যায়, তাহলে ঘনতে লাইটের স্পিড কম, তাহলে লঘুতে গেলে লাইটের স্পিড বেশি, তাহলে কি হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আবার উল্টাটা যদি হয়, মানে লঘু থেকে যদি ঘনতে আসি, তাহলে কি হবে না, অভিলম্বের কাছে সরে আসবে। কেন না, ঘন মাধ্যমে লাইটের স্পিডটা হচ্ছে কম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে দুটো ব্যাপার। তাহলে ঘন থেকে লঘু মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, এই দুটো জানতে হবে যে ঘন মাধ্যম এবং লঘু মাধ্যমে আলোর স্পিডটা কত। তাহলে লঘু মাধ্যমে আলোর স্পিড বেশি, আর ঘন মাধ্যমে আলোর স্পিড হচ্ছে কম। তাহলে একবার দূরে সরে যাচ্ছে আর একবার কাছে চলে আসছে। ওকে, আচ্ছা, নেক্সট দেখা যাক। নেক্সট দেখো যে এখানে জাস্ট প্রতিসরণের দুটো সূত্র ছিল, প্রতিফলনের যেরকম সূত্র ছিল, প্রতিসরণের সেরকম একটা সূত্র আছে। সেই সূত্রটা যেরকম হচ্ছে, বলছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। ঠিক আছে, আপতন কোণ যদি আই হয় তাহলে সাইন আই, আর প্রতিসরণ কোণের যদি প্রতিসরণ কোণটা আর হয় তাহলে সাইন আর। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কি হচ্ছে, ধ্রুবক। ঠিক আছে, তাহলে আপতন কোণ যাই হোক বা প্রতিসরণ কোণ যাই হোক না কেন, তাদের যে সাইনের যে অনুপাত সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান হবে, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা কি দিয়ে সূচিত করছি, মিউ। ঠিক আছে, এটাকে বলা হয় কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বা এটাকে বলা হয় কি, প্রতিসরাঙ্ক। মিউ দিয়ে, দেখো এখানে একটা ইংলিশ টার্ম ইউজ করা আছে, ধরো তোমাকে প্রতিসরাঙ্ক না দিয়ে বললো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে, তখন একটু বুঝতে পারলে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে। তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে, সেখানে যেরকম লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়েছিল, আই এবং প্রতিফলন এবং হ্যাঁ, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কি হয়েছিল, শূন্য হয়েছিল। এর ক্ষেত্রেও সেই একই রকম, লম্ব আপতনের ক্ষেত্রে কি হচ্ছে, আই এর মান কি হবে, জিরো হবে, কারণ লম্ব আপতন হচ্ছে মানে তার কোনো কোণ নেই, অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণে আসছে। ঠিক আছে, এবারে এইবারে দেখো আমরা সেই স্লেনের যে সূত্রটা আছে, মিউ সমান সাইন আই বাই সাইন আর, তাহলে মিউ সাইন আই আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সাইন আই, তাহলে আই এর জায়গায় 0, তাহলে সাইন 0। এবার বলছে যে যে মিউ কখনো 0 হতে পারে না, তাহলে সাইন আর যদি 0 হয় তাহলে আর কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেও আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দুটোর মান কিন্তু শূন্য হচ্ছে। সেখানে যেরকম আপতন এবং প্রতিফলন কোণের মান কিন্তু শূন্য হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু আপতন এবং প্রতিসরণ কোণের মান দুটো কি হবে, শূন্য হবে। এইটা একটু মনে রাখবে বিশেষ, কারণ হচ্ছে এটা পরীক্ষায় এলেও আসতে পারে। আচ্ছা, এখানে একটা বলেছে যে রিফ্র্যাক্টিভ রিলেটিভ মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক যেটাকে বলা হচ্ছে, যে সেটা হচ্ছে আমরা মিউটাকে আমরা এ বাই এ মিউ বি লিখতে পারি, অর্থাৎ এ আর বি দুটো হচ্ছে মাধ্যম। ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে বি, ঠিক আছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এরকম বলতে পারি, বা বি মাধ্যমের সাপেক্ষে, এই যে এ মাধ্যমের সাপেক্ষে তোমাদেরকে বলে দিয়েছে, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হচ্ছে, মানে কোন একটা সাপেক্ষে যখন বলছি তখন একটা আপেক্ষিক কথাটা আসে, তাহলে সেইটাকে আমরা কি বলে, এ মিউ বি দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তাহলে কারুর সাপেক্ষে যখন, ধরো আমি বললাম বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে বায়ুকে আমরা এ আর ধরবো, এ, আর জি কে কি বলবো, গ্লাস মানে কাঁচ যেহেতু, তাহলে জি হবে, তাহলে এ মিউ জি, তাহলে এ মিউ জি মানে হচ্ছে আমরা বলবো কি, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা হতে পারে। আর উল্টাটা বি মিউ এ যদি বলি তাহলে উল্টা হবে, এটা যদি এ মিউ বি যদি সাইন আই বাই সাইন আর হয়, তাহলে
বি মিউ এ সমান কি হয়ে যাবে, সাইন আই, সাইন উল্টা হয়ে যাবে, সাইন আর বাই সাইন আই হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করে সুন্দরভাবে আমরা লিখে দিয়েছি যে এ মিউ বি ইকুয়ালস টু 1 বাই বি মিউ এ। অর্থাৎ যদি তোমাদেরকে দেওয়া থাকে এয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসংখ্যা 1.5, তাহলে উল্টা যদি বলা হয় তাহলে গ্লাসের সাপেক্ষে এয়ার কত হবে না 1 বাই 1.5 অনন্য। এটা মনে রাখতে পারবে, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? অর্থাৎ এটাকে আমরা আরো এইভাবেও লিখতে পারি যে ধরো মিউ লিখলাম, তাহলে এ, আর ধরো আমি এখানে কি লিখলাম বি লিখলাম, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি না মিউ বি বাই কি লেখা যায় মিউ এ। ঠিক আছে, অর্থাৎ এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাও মনে রাখতে পারো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, বা এটাকে এ মিউ বি কে আমরা কি লিখতে পারি 1 বাই বি মিউ এ। ঠিক আছে, অনন্য এখান থেকে হয়তো কোশ্চেন আসতে পারে, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। নেক্সট দেখা যাক, হ্যাঁ দেখা যাক নেক্সট কি আছে। হ্যাঁ দেখো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে। ঠিক আছে, কিসের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, বলছে যে জল জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে জল থেকে বায়ুতে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আলোক রশ্মিটা তাহলে জল থেকে বায়ুতে যাচ্ছে মানে কি ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে অভিলম্বের কাছে সরে আসবে। ওকে, আচ্ছা তাহলে আই এর মান দেওয়া আছে, তাহলে প্রতিসরণ কোণের মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, আর জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। তাহলে তোমরা কি করো অঙ্কটাকে আমার সলিউশন না দেখে নিজেরা করো, তারপরে যদি না হয় তখন দেখবে। দেখো কি করা আছে, যে জল থেকে এটা 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 জল 30 ডিগ্রি কোণে আপতিত বলছে, আর এর মানটা বের করতে হবে। তাহলে কি বলেছে জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে জল ও বায়ুর বিভেদ তলে আচ্ছা জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে ওয়াটারের সাপেক্ষে এয়ারের যে আমরা যে রিলেশনটা জানি মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, তাহলে ফার্স্ট মাধ্যমটা কি জল ওয়াটার, আর দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে এয়ার, তাহলে ডব্লিউ এ মিউ এ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। ওকে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে কি লেখা যায় না, যেহেতু বলেছে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 1 বাই এটাকে কি লিখতে পারি এ মিউ ডব্লিউ লেখা যেতে পারে। ঠিক আছে, কেন লিখলাম, কারণ হচ্ছে এখানে দেওয়া আছে কি জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এবার কার সাপেক্ষে না বায়ুর সাপেক্ষে। ঠিক আছে, জলের প্রতিসরাঙ্কটা দেওয়া আছে কার সাপেক্ষে না বায়ুর সাপেক্ষে, সেই জন্য এটাকে আমরা কি লিখতে পারি যে এ মিউ ডব্লিউ। কারণ হচ্ছে এ মিউ ডব্লিউ মানে হচ্ছে যে এ মিউ ডব্লিউ মানে হচ্ছে যে এয়ারের সাপেক্ষে ওয়াটারের যে প্রতিসরাঙ্ক মানে জলের প্রতিসরাঙ্ক সেটার মানটা দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে যেটা করতে আমাদের যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, কিন্তু এখানে দেওয়া আছে যেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমে, সেই জন্য 1 বাই আমাদেরকে রেসিপ্রোকাল করতে হলো বা অনন্য করতে হলো। তাহলে এখানে মান দেওয়া আছে 4/3, তাহলে 4/3 বসিয়ে এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম করে 2 সাইন আর সমান দেওয়া আছে, সাইন আর যদি এত হয় তাহলে আর এর মানটা তোমরা কি হয় করে নিতে পারো। ওকে, আচ্ছা নেক্সট দেখা যাক কি কোশ্চেন আছে আমাদের জন্য। হ্যাঁ দেখো এরপরে আমরা কি নেক্সট আছে দেখে নিই একবার। হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট রিলেশন কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রিলেশন কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, সেই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে প্রতিসরাঙ্কের সঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো যে যাচ্ছে সেটা শূন্যস্থানে যাক বা যে কোনো মাধ্যমে যাক, তার যে রিলেশন এটা কিন্তু আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে আসতে পারে। দেখো একটা একবর্ণী আলোকরশ্মি শূন্যস্থান থেকে কোথায় যাচ্ছে না কাঁচ শূন্য, আচ্ছা একবর্ণী আলোকরশ্মি শূন্যস্থান থেকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। ঠিক আছে, মিউ একটা মাধ্যম আছে, সেই প্রতিসরিত হচ্ছে শূন্যস্থান ও কাঁচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো শূন্যস্থানে আমরা আলো বলেছিলাম আগে যে আলো যেতে পারে, ঠিক আছে, তাহলে শূন্যস্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ0 ধরলাম, আর কাঁচ মাধ্যমে যেটা সেটা আমরা কি ধরলাম ল্যামডা ধরলাম। ঠিক আছে, দেখো এই মিউ এই যে প্রতিসরাঙ্ক আমরা এখনই পড়েছিলাম যে কোনো একটা কারোর সাপেক্ষে যদি এ মিউ বি বলা হয়, তাহলে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই হচ্ছে কত এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা আমরা করি। আচ্ছা এইবারে এইখানে এই পরম প্রতিসরাঙ্ক বলে একটা রিলেশন আছে, সেই পরম প্রতিসরাঙ্কর থেকে আমরা একটা রিলেশন পাই
এটা আছে প্রতিসরাঙ্ক সমান হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, ঠিক আছে, বাই হচ্ছে উল্লেখিত মাধ্যমের আলোর বেগ, অর্থাৎ যে মাধ্যমের কথা তোমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে, যে মাধ্যমের কথা তোমাদেরকে বলা হয়েছে সেই বা যে মাধ্যম আমরা ধরেছি সেই মাধ্যমে। এবার দেখো, যেহেতু ভি সমান কি হয়, এল ল্যামডা হয় আমরা জানি, তাহলে মিউ এই আলোর এখানে যে শূন্যস্থানে আলোর বেগ জায়গা সেখানে এন ল্যামডা জিরো, আর এখানে আমরা এই বেগ যেহেতু ভি সমান এন ল্যামডা হয় তাহলে এটা বসিয়ে দিয়েছি, এন এন কম্পাঙ্ক কম্পাঙ্ক কেটে যাবে, কেন হচ্ছে না, কারণ আমরা এক বর্ণীয় আলোক রশ্মিকে পাঠাচ্ছি, এখানে কম্পাঙ্ক তো আলাদা হবেই না, মানে এক বর্ণীয় মানে একটাই পার্টিকুলারলি কালার, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হচ্ছে না মানে হচ্ছে কম্পাঙ্কও চেঞ্জ হবে না, সেটাই বলা হচ্ছে, তাহলে সেটার সঙ্গে সম্পর্ক হচ্ছে মিউ ল্যামডা জিরো বাই ল্যামডা। আচ্ছা, এই সম্পর্কিত তোমাদের কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, তাহলে সেই জন্য তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি করে দিয়েছি, বলছে 5460 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ রঙের আলো বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে কাঁচে ওই আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, এখানে বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য কি বলেছে, বায়ু থেকে কাঁচে যাচ্ছে, তাহলে বায়ুতে দেওয়া আছে ল্যামডা জিরো এটা, আর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কটা দেওয়া আছে 1.5। দেখো এখানে দেয়নি মানটা, কিন্তু তোমাদেরকে কিন্তু মান দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, তাহলে মিউ সমান কি হবে, ল্যামডা জিরো বাই ল্যামডা, ল্যামডা জিরোর মান দেওয়া আছে, ল্যামডা বের করতে হবে, ঠিক আছে, তাহলে মিউটাকে আমরা মিউ 1.5 দেওয়া আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা হিসাবে বলা হয়, ঠিক আছে, আর এটাকে তো মিউ বলা হয় তোমরা জানো, তাহলে এত হাজার অ্যামস্ট্রং 3640 অ্যামস্ট্রং, সোজা অঙ্ক ছিল, ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা যদি না জানতে তাহলে কিন্তু এটা করতে পারতে না। ওকে, আচ্ছা, দেখা যাক নেক্সট কি আছে। নেক্সট আমাদের জন্য কি ওয়েট করছে, হ্যাঁ, এটা যেটা বললাম, এটা এটা সেই একই রকম সূত্র, যেটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে প্রতিসরাঙ্কের সঙ্গে যে আলোর বেগের গতিবেগের সম্পর্ক, সেই মিউ সমান হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ বাই হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ, সেখান থেকে আমরা ল্যামডার সম্পর্কটা একটা নির্ণয় করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে এইখানে একটা মনে রাখতে পারো, এমন কোনো মাধ্যমের অস্তিত্ব নেই যার মিউটা লেস দেন হয়, ঠিক আছে, তাহলে অবশ্য আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ এর চেয়ে কম হতে পারে, ঠিক আছে, এমন কোনো মাধ্যম নেই মিউ যেখানে লেস দেন 1 হতে পারে, কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা হতে পারে। ওকে, আচ্ছা, এবার বলেছে দেখো, আমরা এখনই পড়ে এসেছিলাম যে মিউ এ বি ইকুয়ালস টু, আমরা কি জানি না, মিউ বি বাই মিউ মিউ এ, ঠিক আছে, মিউ বি বাই মিউ এ। আবার বলছে দেখো এখান থেকে যে একটা রিলেশন পেয়েছি সেটা হচ্ছে কিরকম, না এ মিউ বি মানে হচ্ছে এটা ব্যাপারটা বলছে যে এ মাধ্যমে আলোর গতিবেগ সেটাকে আমরা ভি এ ধরছি, আর বি মাধ্যমে আলোর গতিবেগ সেটাকে ভি বি ধরা, মানে যদি বেগ বলি তাহলে উল্টাটা, মানে মাধ্যমটা চেঞ্জ হবে, কিন্তু মিউ যদি বলি একটু মাধ্যমটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, তাহলে এই এর সম্পর্কিত একটা ম্যাথমেটিক্যাল আমরা প্রবলেম দেখে নিই। হ্যাঁ, বলেছে দেখো কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে 1.5, আর জলের প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে 1.33, তাহলে আলো কাঁচে যদি আলোর বেগ এত হয় তাহলে জলে আলোর বেগ কত, কিছু নেই, এটা করে দেওয়া হয়েছে, কেন, দেখো এখানে আমরা পড়েছি, একটু আগে পড়লাম যে এ মিউ বি সমান হচ্ছে মিউ বি বাই মিউ এ হয়, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, আর যদি ভেলোসিটির সঙ্গে সম্পর্ক দেখি তাহলে ভি এ বাই ভিবি হয়, তাহলে এ দুটো কি একই, তাহলে এই দুটো যদি একই হয় তাহলে এইটা ইকুয়ালস টু এইটা হয়ে যাবে, তাহলে দেখো এইটা ইকুয়ালস টু এটা, ঠিক আছে, এটা ইকুয়ালস টু এটা, তাহলে এটা ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে 1.33, তাহলে মান দেওয়া আছে, ঠিক আছে, না মান দেওয়া আছে, এখানে এটাকে বলা হয়েছে কাঁচ আর বিটাকে বলা হচ্ছে জল, তাহলে 1.33 বাই 1.5 ইন্টু ভি এর মান দেওয়া আছে, তাহলে ভি বির মানটা আমরা খুব অনায়াসে কিন্তু বের করে নিতে পারি। ওকে, তাহলে এই সমস্ত ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, দিলে কি হয় তোমরা কিন্তু খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখা যাক, নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে, কারণ এটা জাস্ট একটা রিভিশন। আচ্ছা, ফরমেশন অফ ইমেজ বাই লেন্স, হ্যাঁ, দেখো আমরা অবতল দর্পণ আর উত্তল দর্পণ সম্পর্কে জেনেছি, এবং সেইখানে কিভাবে বস্তুটা কোথায় রাখলে কি ধরনের প্রতিবিম্ব, তার আকার, ঠিক আছে, তার আকার, সাইজ, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এবার লেন্সের সাহায্যে আমরা কি করে এই ইমেজ যে তৈরি হচ্ছে সেই ইমেজের আকার, সেটা সৎবিম্ব না অসৎবিম্ব হচ্ছে, ঠিক আছে, বা বিবর্ধিত হচ্ছে, এই সমস্ত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, অর্থাৎ বস্তুটাকে কোথায় রাখলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, তাহলে সেইটার জন্য আমরা কিন্তু খুবই শর্ট ফর্মে মনে রাখতে পারবো, ঠিক আছে, শর্ট ফর্মে দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে কোথায় বস্তুকে রাখবো,
ঠিক আছে, উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখবো, প্রতিবিম্ব দূরত্ব কোথায় হবে, আর প্রতিবিম্বের প্রকৃতি, এই তিনটে জিনিস তোমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে, দিলে কিন্তু তোমরা করতে পারবে। দেখো যেখানে বলেছে বস্তুকে যদি আমরা ইনফিনিটিভে রাখি, ঠিক আছে, বস্তুকে যদি আমরা কোথায় রাখি, ইনফিনিটিভ দূরত্বে, অসীম, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে না, প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হচ্ছে এবং সেটা সৎ অবশীর্ষ। ঠিক আছে, সৎ অবশীর্ষ। অসীম এবং 2f এর মধ্যে যদি রাখি তাহলে f এবং 2f এর মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে সৎ এবং অবশীর্ষ। আচ্ছা, 2f এ রাখলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2f এ যদি রাখি তাহলে বস্তুটা কিন্তু 2f এই হচ্ছে এবং সেটা হচ্ছে সৎ এবং অবশীর্ষ এবং সেটা বস্তুর আকারের সমান, এটা খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা 2f এবং এটা খুব ইম্পর্টেন্ট আছে, 2f এবং f এর মধ্যে থাকলে কোথায় তৈরি হবে, 2f এবং অসীমের মধ্যে, সেটাও কিন্তু সৎ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব। আচ্ছা, যদি ফোকাস দূরত্বে রাখা হয় না তাহলে বস্তুর দূরত্বটা কোথায় হবে, প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, অসীমে, সেটা হয়ে যাবে কি, সৎ অবশীর্ষ এবং সেটা অতিমাত্রা বিবর্ধিত। ঠিক আছে, আর ফোকাস এবং এখানে ডিস্টেন্সটা 0 দিয়েছে, ফোকাসের মানে তোমার হচ্ছে লেন্সের যে মিডল পয়েন্ট আছে, ঠিক আছে, আলোক কেন্দ্র, সেই আলোক কেন্দ্র এবং যদি আমরা এর মধ্যে ফোকাসের মধ্যে রাখি তাহলে সেটা কোথায় তৈরি হচ্ছে না, ইনফিনিটিভ মানে অসীম এবং আলোক কেন্দ্রের মাঝখানে তৈরি হবে, সেটা হচ্ছে অসৎ এবং সমশীর্ষ। ঠিক আছে, অসৎ এবং কি হচ্ছে, সমশীর্ষ রাখা হচ্ছে। ওকে, ঠিক আছে, এবার এটা গেল উত্তর লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না, অবতল লেন্সের ক্ষেত্রে দুটো, একটা অসীমে যদি রাখি তাহলে প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে তৈরি হচ্ছে অসৎ সমশীর্ষ, আর অবতলকে যদি আমরা অবতল লেন্সে যদি বস্তুটাকে আলোক কেন্দ্র এবং অসীমের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু কোথায় তৈরি হচ্ছে, সেই ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে। দেখো এখানে সেখানে এখানেও কিন্তু অসৎ এবং সমশীর্ষ, তাহলে এখান থেকে একটা বলতে পারো যে অবতল লেন্সের ক্ষেত্রে কি হতে পারে না, অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে, এটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আর এর ক্ষেত্রে সৎ এবং উত্তলের ক্ষেত্রে সৎ এবং অবশীর্ষ, শুধু একটাই ব্যতিক্রম 6 নম্বরটা, আর বাকি দিলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, এটা গেল পুরো একদম শর্ট ট্রিক্স। এটা যদি তোমরা শুধু মুখস্থ করে নাও বা মনে রাখতে পারো, পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন এলে তোমরা পেরে যাবে করতে। ওকে, আচ্ছা, নেক্সট দেখা যাক, নেক্সট কি আছে। হ্যাঁ, দেখো নেক্সট দুটো ফেনোমেনা ঘটনা আছে, একটা হচ্ছে সংকট কোণ। অ্যাকচুয়ালি সংকট কোণের যে ব্যাপারটা, সেই সংকট কোণের জন্য তার যে একটা এফেক্ট সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, তাহলে সংকট কোণের জন্যই কিন্তু কি হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো ফার্স্ট সংকট কোণ কাকে বলছি এটা যদি আমরা একটু দেখি, সংকট কোণ কাকে বলে তো আসে না, ব্যাপারটা হচ্ছে কি, যে একটাই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে সংকট কোণের জন্য, ঠিক আছে, এই যে প্রতিসরণ কোণের মানটা, ঠিক আছে, এইটা যে 90 ডিগ্রি হয়, এটা তোমাদের অর্থাৎ মাধ্যম এই যে বলছে যে যে প্রতিষ্ঠিত রশ্মিটি মাধ্যম দ্বয়ের বিভেদ তল ঘেঁষে যায়, ওইখানে তোমাদেরকে সংকট কোণ ডেফিনেশন বা সংজ্ঞার সময় ওইখানে মানটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বলেছে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে অবশ্যই লঘু মাধ্যমে যেতে হবে সংকট কোণ হতে গেলে, গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ড্যাশ হয় বলবে, এর কত হবে 90 ডিগ্রি, এটাই বলতে হবে। ওকে, তাহলে মনে রাখতে হবে সংকট কোণের জন্য কিন্তু আলোটাকে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হতে হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলবো না, সেটা কিন্তু সংকট কোণের আমরা ইফেক্ট বললাম কি না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় যদি দুটো মাধ্যমের সংকট কোণ আছে, তাহলে দুটো মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর কোণে যদি আপতিত হয়, ঠিক আছে, তাহলে সংকট কোণ আছে, সেই সংকট কোণ অপেক্ষা যদি বৃহত্তর কোণে আপতিত হয় তখন রশ্মিটি লঘু মাধ্যমে না গিয়ে আবার সম্পূর্ণরূপে কোথায় চলে আসে, প্রথম মাধ্যমে বা ঘন মাধ্যমে ফিরে আসে, সেই ঘটনাকে আমরা কি বলবো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। জাস্ট দুটো শর্ত মনে রাখলেই হবে এখানে, কি না, না আলোটাকে অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যম যেতে হবে, আর মনে রাখতে হবে কি যে আপতন কোণের মানটা কি হতে হবে, মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা কি হতে হবে, বড় হতে হবে। এই দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন মনে রাখলেই হবে যথেষ্ট। কোন ক্ষেত্রে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব নয়, অপশন দিতে হবে, দিতে পারে, তাহলে মনে রাখতে হবে কি যে লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যম যায় আলো, তার ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে না। আর একটা হতে পারে যে আপতন কোণের মান যদি মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা ছোট হয়, বড় যদি না হয়, ঠিক আছে, এখানে বলেছে মাধ্যম দ্বয়ের যে সংকট কোণ আছে তার অপেক্ষা বড় কোণে আপতিত হবে, এবার ছোট কোণে আপতিত হলে তার ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না। তাহলে দুটো কন্ডিশন,
লঘু থেকে ঘন মাধ্যমে হলে হবে না, এবং মাধ্যম দ্বয়ের যে সংকট কোণ আছে তার থেকে ছোট কোণে আপতিত হলে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব নয়। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, চলো এবার নেক্সট দেখা যাক। নেক্সট তোমাদের জন্য কি ওয়েট করছে? হ্যাঁ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কতগুলো দৃষ্টান্ত বা উদাহরণ যদি জিজ্ঞেস করে, যে দিয়ে দিতে পারে, যে এই যে জলপূর্ণ কাঁচের গ্লাস বা বায়ুর বুদবুদটা যখন, ধরো একটা জলের গ্লাস আছে, সেই জলের গ্লাস থেকে বায়ু বুদবুদটা চকচকে দেখা যাচ্ছে কেন? ঠিক আছে, এই সমস্ত কারণগুলো কিন্তু শুধুমাত্র কি হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, যেরকম মরুভূমির মরীচিকা, সেটা একটা হতে পারে। ঠিক আছে, মরুভূমির মরীচিকা, হ্যাঁ, এই যে জলে ডোবানো টেস্ট টিউব, ঠিক আছে, জলে ডোবানো টেস্ট টিউব, হুম, আচ্ছা, সেটাকে কেন চকচকে দেখায়? টেস্ট টিউব চকচকে, এই যে নিমজ্জিত করলে খালি অংশকে কেন আয়নার মতো চকচকে দেখায়? জলে ডোবানো ভুসুকালি মাখানো ধাতব বল, সেটাকে কেন চকচকে দেখায়? জলপূর্ণ কাঁচের যে গ্লাস, সেই গ্লাসটাকে যদি আমরা এক পাশ থেকে জলের উপরিতলের দিকে তাকালে জল তলটা কিন্তু চকচকে মনে হয়, সেটা কেন? বায়ুর বুদবুদ গুলো যখন উপরের দিকে উঠে আসে জলপূর্ণ পাত্র থেকে, সেটা চকচকে দেখায়। এইগুলো হচ্ছে কিছু দৃষ্টান্ত আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। আর একটা যদি উদাহরণ যদি বলা যায়, তাহলে মরুভূমির মরীচিকা। এগুলো কিন্তু প্রাকৃতিক উদাহরণ। সেটা যদি মরুভূমির মরীচিকা হচ্ছে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ। আচ্ছা, নেক্সট কি? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এইখান থেকেও কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এইখান থেকে কিন্তু ম্যাথ আসে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ম্যাথ আসে। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা বলছি, এটা পরে এই ম্যাথমেটিক্যাল ব্যাপারটা বলে দিই। এই যে থিটা একটা সংকট কোণ, মাধ্যমের দ্বয়ের কি হচ্ছে, মাধ্যম দ্বয়ের যে সংকট কোণ আছে, সেই সংকট কোণ সাইন থিটা সমান বলছে যে যখন একটা আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তার যে সেই যে সংকট কোণের যে সাইন, সেই সাইনটা হচ্ছে 1 বাই, মানে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের অনন্যকের সমান। ঠিক আছে, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের অনন্যকের কি হচ্ছে, সমান হচ্ছে। ওকে, ঘন মাধ্যমের অনন্য প্রতিসরাঙ্কের সমান। তাহলে এটাকে যেটা বলেছে যে সাইন থিটা সমান 1/b/μ a লিখেছি। ঠিক আছে, অর্থাৎ বি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা লঘু মাধ্যমের সাপেক্ষে আমরা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a/μ a/ মানে 1/μ a/μb। এবার মিউ বিটা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। ঠিক আছে, মিউ বিটা উপরে উঠে গেছে, তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, মানে এখানে তো আমরা লিখছি কি 1/b/μ a। এবার এইটার সমান কি লিখতে পারি, 1/μ a/μ b। এবার এই মিউ বিটা কি হবে, উপরে উঠে যাবে, সেই জন্য এটা এসছে, এইটা μb/μ a। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার বলছি দেখো, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সময় আপতিত আলোক রশ্মির সবটুকু বিভেদ তলে কিন্তু কি হয়, প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। ঠিক আছে, আলোক রশ্মির কোনো ক্ষয় হয় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। তাহলে সবটুকু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে কেন না, পুরোটাই কিন্তু প্রতিফলিত হয়ে যাচ্ছে। এবং এখানে বলছে মাধ্যম যে সংকট কোণ, সেই সংকট কোণটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর কি বর্গের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, স্কোয়ার, ল্যামডা স্কোয়ার, তার সঙ্গে সমানুপাতিক। এইটা হচ্ছে মুদ্রা কথা। দেখা যাক এরপরে, এরপরে কি আমাদের জন্য কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম অপেক্ষা করছে কিনা দেখা যাক। হ্যাঁ, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে মাধ্যমটির সাপেক্ষে কাঁচের সংকট কোণ নির্ণয় করতে, মানে সাইন থিটা সি, মানে থিটা সির মানটা বের করতে বলেছে। দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে কাঁচের সংকট কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের সংকট কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, কিন্তু বের করতে হবে কাঁচের সংকট কোণ। ঠিক আছে, কাঁচের সংকট কোণটা বের করতে হবে। তাহলে তোমাদেরকে, তাহলে কোন একটা মাধ্যমের সাপেক্ষে বলেছে। ঠিক আছে, এখানে বলেছে দেখো, কোন একটা মাধ্যমের সাপেক্ষে, তাহলে মাধ্যমটাকে আমরা মিডিয়াম এম ধরে নিব। ঠিক আছে, তাহলে কি মান দেওয়া আছে না, দেখো এখানে দেওয়া আছে কি, যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা সাইন থিটা সি সমান যে সূত্র জানি, 1/a/μg। ঠিক আছে, তাহলে a/μg সমান মানটা কত হবে, 1/sin থিটা জি, তাহলে সাইন 30 ডিগ্রি করে দিলে 2 বেরিয়ে গেল, মানে হাফ হয়, ওটা 2 হয়ে যাবে। মানে a/μg মানে হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারি এর সাপেক্ষে, মানে এর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, সেটা হচ্ছে কত, 1/sin θc।
আচ্ছা, এবার মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কি হবে? এম মিডিয়া যে কোনো একটা ধরেছি, তাহলে এম মিউজি। তাহলে দেখো তোমাদেরকে কিন্তু বের করতে হবে এই যে এম মিউজির মানটা, তাহলে এই মিউজির মানটা কি হবে সেটা, আবার এই মাধ্যমের সাপেক্ষে কাচের সংকট কোণটা কত হবে, অর্থাৎ সেই একই রকম সাইন থিটাসির মান, সেখানে থিটাসির মানটা বের করতে হবে। তাহলে তাহলে আমরা কোন একটা মিডিয়ামের সাপেক্ষে যদি আমরা এটা ধরি এম ইউজি, তাহলে সাইন থিটা সি আমরা কি লিখতে পারি 1/m ইউজি। তাহলে আমাকে জানতে হবে এম ইউজির মানটার কি মানটা। তাহলে এম ইউজি কে আমরা সিম্পলিফিকেশন ওইতে এরকম লিখতে পারি যে এয়ারের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বাই হচ্ছে এয়ারের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে এয়ারের প্রতিসরাঙ্ক বাই গ্লাসের প্রতিসরাঙ্ক, তাহলে এয়ারের প্রতিসরাঙ্ক বাই গ্লাসের প্রতিসরাঙ্ক ইন্টু এ মিউ এম, মানে এয়ারের সাপেক্ষে মাধ্যমের। এবার এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, উল্টে যাবে তো, তাহলে এটা হয়ে যাবে কি, তাহলে 2/1, এটা 2 নয়, এটাকে আমি ধরো মিডিয়াম বলছি তো, তাহলে এটাকে 3 ধরে নিই, 3/1, তাহলে 1 কেটে যাবে, তাহলে 1 কেটলে কি হচ্ছে 2/3, মানে এম ইউজিটাই বলা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটার মানটা হচ্ছে কত, √2। তাহলে এখান থেকে এম ইউজির মানটা আমরা কি বের করে নিলাম, তাহলে এম ইউজির মানটা যদি বের করে নিই তাহলে সেখান থেকে এখানে বসিয়ে দিলে কিন্তু 45 ডিগ্রি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো, কিছু নয়। এইখানে জাস্ট সিম্পলিফিকেশন, যে কি না এয়ারের সাপেক্ষে অর্থাৎ গ্লাসের প্রতিসরাঙ্ক বাই এয়ারের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, গ্লাস মানে কাঁচের প্রতিসরাঙ্ক বাই এখানে যে এ মিউজি আছে, তাহলে গ্লাসের মানে কাঁচের প্রতিসরাঙ্ক বাই বায়ুর প্রতিসরাঙ্ক, আবার মাধ্যমে বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এয়ারের প্রতিসরাঙ্ক। এবার সে এয়ারের প্রতিসরাঙ্কটা উপরে উঠে যাবে, গুণ করলে এম ইউজিটা পাওয়া যাবে। ওকে, শর্ট ট্রিক্স একদম। এবার সোজা আছে অঙ্কগুলো তোমরা কিন্তু করলে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, হ্যাঁ নেক্সট এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, এটা দেওয়া আছে, বলছে হীরকের প্রতিসরাঙ্ক দেওয়া হচ্ছে 2.42, প্রমাণ করো 25 ডিগ্রি অপেক্ষা বেশি আপতন কোণ বিশিষ্ট রশ্মিগুচ্ছের সমস্ত রশ্মিগুচ্ছের পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে এখানে প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 2.42, তাহলে 2.42, এবার বলছে যে 25 ডিগ্রি অপেক্ষা বেশি আপতন কোণ বিশিষ্ট সমস্ত রশ্মিগুচ্ছের পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে এইটাকে যদি আমরা এই ক্ষেত্রে যদি আমরা থিটাসি সংকট কোণের মানটা বের করি এই যে হীরকের ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে কত 24.41 ডিগ্রি, কাছাকাছি কত 25 ডিগ্রি কাছাকাছি। তাহলে দেখো যে এখানে আমরা জানি কি যে আলোক রশ্মির আপতন কোণ যদি সংকট কোণ অপেক্ষা বড় হয় তাহলে আলোক রশ্মির কি হয়, পূর্ণ প্রতিফলন হয়। তাহলে এখানে সংকট কোণ কত দেওয়া আছে 24 ডিগ্রি, আর এখানে আপতন কোণটা কত 25 ডিগ্রি। তাহলে তাহলে এখানে কন্ডিশন যেটা আমরা পড়েছিলাম যে সংকট কোণটা মানে আপতন কোণটা সংকট কোণ অপেক্ষা কি হতে হবে, বেশি হতে হবে, সংকট কোণটা যা হবে। তাহলে এখানে দেখো যে সুতরাং 25 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, মানে কি যে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হচ্ছে, তার মানে কি হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা কি দিয়েছে, বলছে দেখো যে একটি আলোক রশ্মি হীরক থেকে কাঁচে যাবে, হীরক ও কাঁচের মাধ্যম দিয়ে ন্যূনতম কত কোণে, ঠিক আছে, হীরক থেকে কত কোণে আপতিত হলে রশ্মি কাঁচ মাধ্যমে প্রতিসরিত হতে পারবে না। মিউর মান দেওয়া আছে, মানে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আর হীরকের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। সোজা সাইন থিটা সি সমান 1/g মিউ ডি, তাহলে ডিটা ডায়মন্ড আর জিটা হচ্ছে গ্লাস, গ্লাসের সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক, এটা তো আমরা জানি এই রিলেশনটা। এটা সমান কি লিখতে পারি মিউ ডি বাই মিউ জি, এবার উল্টে গেলে কি মিউ জি বাই মিউ ডি হয়ে যাচ্ছে, তাহলে 1.51 2.47 মান দেওয়া আছে, তাহলে থিটা সির মানটা হচ্ছে 37.69 ডিগ্রি। হয়ে গেল সোজা অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো খুবই ইম্পর্টেন্ট আছে, যেগুলো তোমরা যদি মনে রাখতে পারো কিন্তু পরীক্ষা হলে অবশ্যই করতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, হ্যাঁ বিচ্ছুরণ, ডিসপারশন অফ লাইট, এটা ইম্পর্টেন্ট। দেখো বিচ্ছুরণ কি হচ্ছে, বিচ্ছুরণের ক্ষেত্রে কিন্তু একবর্ণী আলোক রশ্মি পাঠালে কিন্তু হবে না, তাহলে কি না বহুবর্ণী আলোক রশ্মি মানে সাদা আলো, দেখো সাদা আলো তো কি হচ্ছে অনেকগুলো কালারের মিশ্রণ, তাহলে যখন সাদা আলোকে আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাচ্ছি তাহলে কি হচ্ছে সে 7টা কালারে বিভাজিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, সেটা হচ্ছে ভিবজিওর, VIBGYOR। ঠিক আছে, ভায়োলেট এটা মনে রাখবে, বেনিয়া সহকলা। ঠিক আছে, এই যে ঘটনাটাকে আমরা কি বলি
বিচ্ছুরণ, মানে বহুবর্ণীয় আলোক রশ্মির যে বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। আচ্ছা, দেখো উপরের দিকে গেলে কিন্তু ল্যামডা বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, কেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি হচ্ছে সবচেয়ে বেশি জানি। আর এর তোমার হচ্ছে বেগুনির কি হচ্ছে না, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ঠিক আছে, বেগুনি তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কি সবচেয়ে কম। ওকে, তাহলে এটা তোমরা একটু মনে রাখতে পারো যে ভিভ জিওর বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মানে ভিভ জিওর ভি থেকে রেড যখন যাচ্ছে সেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পরপর বাড়ছে। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা প্রতিসরাঙ্ক হিসাবে আমরা ইউজ করেছি। দেখো দেখো আমরা যদি আমরা দেখি যে মিউ, মিউ সমান আমরা কি জানি না, ল্যামডা 0 বাই ল্যামডা ছিল, তাহলে এটা তো কনস্ট্যান্ট বাদ দাও, তাহলে মিউর সাপেক্ষে ল্যামডার যে একটা রিলেশন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, তাহলে এটা যদি কম হয় তাহলে প্রতিসরাঙ্ক কি হবে, বেশি হবে। তাহলে এটাই তোমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে লাল আলোর যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে তার প্রতিসরাঙ্ক কি হবে, কম হবে। আর বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল, কম ছিল, তাহলে তার কি হয়ে যাবে, তার প্রতিসরাঙ্ক বেশি। ঠিক আছে, আচ্ছা সবাইকে থ্যাঙ্কস, ধন্যবাদ শোনার জন্য এতক্ষণ। ভিডিওটা একটু আহ, একটু বেশিক্ষণ হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তো সেগুলোকে একটু সলভ করতে হয়, তো সেগুলোকে বলতে হয়। ঠিক আছে, আশা করা যায় তোমরা বুঝতে পারবে জিনিসগুলোকে। ঠিক আছে, কারণ সহজ সরল বাংলা ভাষায় আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এবার যদি মনে হয় যে না আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, বা যদি তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে বা যে কোনো ধরনের যদি প্রবলেম থাকে অবশ্যই জানি। ঠিক আছে, আর কিন্তু লাইটের কোনো তোমাদেরকে রিভিশন করতে হবে না। এই যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিও কিন্তু দেখলে তোমরা কিন্তু কমপ্লিটলি তোমাদের রিভিশন হয়ে যাবে এবং পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর ভিডিও লেন্থ বাড়াবো না, তোমরা ভালো করে পড়াশোনা করো এখন আর কিন্তু, কারণ কাছে যেহেতু পরীক্ষা আছে। এবার তোমরা যদি বলো যে তোমাদের কোনটা দরকার, তাহলে কিন্তু অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাবো। ঠিক আছে, এখন শুধু রিভিশন করে যাও। ঠিক আছে, সবাই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত হও, পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।